ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ৪৩ বছর আগে। আমাদের স্কুলের সেই বার্ষিক ফিল্ড ট্রিপের কথা আমি কোনোদিনও ভুলব না। দিনটি ছিল ৫ই অক্টোবর। আকাশে হালকা কুয়াশা ছিল, আর বাতাসের মধ্যে ছিল এক অদ্ভুত রকমের হিমেল ছোঁয়া। আমরা প্রায় ১২ জন ছাত্রছাত্রী একটি পুরনো হলদে বাসে করে যাচ্ছিলাম শহরের সায়েন্স মিউজিয়ামের দিকে। বাসটি যখন আমাদের স্কুলের গেট দিয়ে বের হলো, তখনই আমার কেন জানি এক অস্বস্তি হচ্ছিল। আমাদের নিয়মিত বাস ড্রাইভার মিস্টার রহমান সেই দিন অনুপস্থিত ছিলেন। তার বদলে যিনি ড্রাইভারের আসনে বসেছিলেন, তাকে আমরা আগে কখনো দেখিনি। লোকটা ছিল খুব পাতলা, তার হাড়গুলো চামড়ার উপর দিয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। তার গায়ের রং ছিল ফ্যাকাশে, আর চোখের নিচে ছিল গভীর কালো দাগ। সে একবারের জন্য কারো সাথে কথা বলেনি, শুধু তার আয়নায় আমাদের দিকে আর চোখে তাকাচ্ছিল। আমি তখন ১২ বছরের এক সাধারণ কিশোর। আমার কানে ছিল সেই সময়কার একদম নতুন মডেলের একটি সোনি ওয়াকম্যান। আমি তখন পপ মিউজিকের ভক্ত ছিলাম, আর বাস ভর্তি বাচ্চাদের চিৎকার আর চেঁচামেচি থেকে নিজেকে আড়াল করার জন্য ওয়াকম্যানটি ছিল আমার একমাত্র বন্ধু। বাসের পেছনের দিকে জানালা ঘেঁষে বসেছিলাম আমি। জানালার কাঁচ দিয়ে বাইরে ধূসর রাস্তা আর গাছপালাগুলো দ্রুত পিছিয়ে যাচ্ছিল। বাসের ভেতর তখন বেশ উত্তেজনা। সবাই একে অপরকে ভূতের গল্প শোনাচ্ছিল। কেউ একজন বলেছিল সেই পুরনো ব্রিজের নিচে থাকা সাদা শাড়ি পরা মহিলার কথা। আবার কেউ বলছিল সেই পাহারাদারের কথা যে প্রতি অমাবস্যায় কবরস্থানে ঘুরে বেড়ায়। কিন্তু সেই সব গল্প ছিল নিতান্তই ছেলেমানুষি। হঠাৎ করে সেই অচেনা সাবস্টিটিউট ড্রাইভার বাসটি রাস্তার এক নির্জন প্রান্তে থামিয়ে দিল। সেই রাস্তাটি ছিল একটি কাউন্টি রোড, দুপাশে ঘন জঙ্গল, আর লোকালয়ের কোনো চিহ্ন ছিল না। বাসের ভেতরটা মুহূর্তের মধ্যে সাইলেন্ট, অর্থাৎ একদম নিস্তব্ধ হয়ে গেল। আমরা সবাই একটু অবাক হলাম। ড্রাইভার তার সিট থেকে ঘুরে বসল। তার সেই শুকনো চেহারায় এক অদ্ভুত রকমের হাসি ফুটে উঠল, যা দেখে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে আসলো। সে এক গম্ভীর গলায় বলল, শোনো বাচ্চারা, তোমরা কি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি শুনতে চাও? আমি কি সেই গল্পটি বলবো যা শুনলে মানুষের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে? সবাই সমস্বরে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, আমরা শুনতে চাই। ড্রাইভার তার সেই ঘোলাটে চোখে আমাদের দিকে তাকালো। সে আবারও বলল, এই গল্পটি তোমাদের জন্য খুবই ভয়ঙ্কর হতে পারে। হয়তো শোনার পর তোমাদের মধ্যে কেউ আর আগের মতো থাকবে না। আমি তোমাদের শেষবারের মতো সাবধান করছি। তোমরা কি সত্যি শুনতে চাও? আমাদের সেই উত্তেজনার বয়সে ভয় বলে কিছু ছিল না। আমরা আবারও জোর দিয়ে বললাম, হ্যাঁ, আপনি গল্পটি শুরু করুন। ড্রাইভার যখন গল্পটি বলা শুরু করল, ঠিক সেই মুহূর্তে আমি বিরক্ত হয়ে আমার ওয়াকম্যানের ভলিউম একদম বাড়িয়ে দিলাম। আমার মনে হয়েছিল এই লোকটা হয়তো আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে মাত্র। আমি আমার হেডফোনস কানে গুঁজে দিয়ে চোখ বন্ধ করে নিলাম। গানের সুর আমার কানে বাজছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না বাসের ভেতরে তখন ঠিক কি ঘটছে। গানের প্রতিটি বিটের সাথে আমি তাল মেলাচ্ছিলাম, কিন্তু মাঝে মাঝে আমার মনে হচ্ছিল বাসের বাতাসের তাপমাত্রা হঠাৎ করেই অনেকটা কমে গেছে, যেন ডার্কনেস আমাদের চারিদিক থেকে ঘিরে ধরেছে। প্রায় ১৫ মিনিট পর আমার সেই ক্যাসেটের ফিতাটি শেষ হয়ে গেল। একটি যান্ত্রিক খটাখট আওয়াজ হয়ে ওয়াকম্যানটি বন্ধ হয়ে গেল। আমি যখন হেডফোনসগুলো মাথা থেকে নামালাম, তখন বাসের ভেতরটা যে এতটা শান্ত হতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। সেই নীরবতা ছিল অস্বস্তিকর। আমি সোজা হয়ে বসলাম। দেখলাম আমার চারপাশের বন্ধুগুলো পাথরের মূর্তির মতো বসে আছে। আমার ঠিক পেছনের সিটে বসেছিল আমার বেস্ট ফ্রেন্ড ইশাইয়া। আমি ওর দিকে ঘুরে তাকালাম। ওর মুখটা হা হয়েছিল, আর চোখ দুটো ছিল একদৃষ্টে সামনের দিকে তাকানো। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। আমি আলতো করে ওর কাঁধে হাত রেখে বললাম, হে ইশাইয়া,
কি হয়েছে রে? এত চুপচাপ কেন সবাই? ঈশাইয়া কোনো নড়াচড়া করল না। কয়েক সেকেন্ড পর ও খুব ধীরে ধীরে ওর চোখের মণি দুটো আমার দিকে ঘোরালো। ওর কণ্ঠস্বর একদম পাল্টে গিয়েছিল। ও অনেকটা যান্ত্রিক গলায় বলল, ও আমাদের একটা গল্প বলেছে। আমি অবাক হয়ে বললাম, কিসের গল্প? কি ছিল সেই গল্পে যে তোরা সবাই এমন ভয় পেয়ে আছিস? ড্রাইভার তখনও তার আসনে চুপচাপ বসেছিল। তার হাত দুটো শক্ত করে স্টিয়ারিং হুইলের ওপর রাখা। তার মুখভঙ্গি ছিল একদম ভাবলেশহীন, যেন সে কোনো গভীর ঘোরের মধ্যে আছে। ঈশাইয়া আবারও ফিস ফিস করে বলল, তোকে বলতে পারবো না। এই গল্প কাউকে বলা যায় না। আমরা সবাই প্রতিজ্ঞা করেছি। বাসের সামনে থেকে কয়েকজন ছাত্রছাত্রী খুব নিচু স্বরে কথা বলছিল। তাদের গলার স্বরে এক চরম আতঙ্ক ফুটে উঠছিল। আমি যতবারই ওদের কাছে গল্পের বিষয়বস্তু জানতে চাচ্ছিলাম, ততবারই ওরা এক অদ্ভুত ভয়ার্ত চাহনি দিয়ে আমার দিকে তাকাচ্ছিল। পুরো বাসটি তখন এক ট্রমা, অর্থাৎ মানসিক আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না একটি গল্প শুনে মানুষ কিভাবে এতটা কুঁকড়ে যেতে পারে। আমি যখন চিৎকার করে আবারও জিজ্ঞাসা করলাম, এই কেউ কি আমাকে বলবি আসলে কি হয়েছে? ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই বাসের হর্ন বেজে উঠল। আমার সামনের জানালা দিয়ে দেখলাম একটি বিশাল ট্রাক আমাদের দিকে তীব্র বেগে ধেয়ে আসছে। ড্রাইভার যেন কিছু শুনতেই পাচ্ছিল না। বাসটি রাস্তার ভুল দিক দিয়ে চলছিল। ট্রাক ড্রাইভার শেষ মুহূর্তে ব্রেক কষার চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও এক ভয়াবহ সংঘর্ষ হল। এক বিকট আওয়াজ আর কাঁচ ভাঙার শব্দের সাথে সাথে আমার চারপাশটা অন্ধকার হয়ে গেল। আমি যখন জ্ঞান ফিরে পেলাম, তখন দেখলাম বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে আছে। চারদিকে ধোঁয়া আর কান্নার শব্দ। আমি রক্তাক্ত অবস্থায় কোনো মতে জানালার ভাঙা কাঁচ দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। আমার মাথায় প্রচণ্ড ব্যথা ছিল। আমি দেখলাম উদ্ধারকারীরা একে একে আমার বন্ধুদের বাস থেকে বের করে আনছে। পরে জেনেছিলাম সেই ড্রাইভার ঘটনাস্থলেই মারা গেছে, আর শিঞ্জি নামের আমাদের এক সহপাঠী কোমায় চলে গেছে। বাকিরা সবাই অজ্ঞান হয়ে পড়েছিল। সবার মধ্যে একটা কথাই রটে গিয়েছিল যে সেই গল্পের তীব্র আতঙ্কে সবাই জ্ঞান হারিয়েছিল বলেই এই দুর্ঘটনা ঘটেছে। হাসপাতাল থেকে কয়েকদিন পর যখন আমি স্কুলে ফিরলাম, তখন লক্ষ্য করলাম সবাই আমাকে এড়িয়ে চলছে। আমি যখন মারিয়ার কাছে গেলাম, যে আমাদের ক্লাসের সবচেয়ে হাসি খুশি মেয়ে ছিল, সে আমাকে দেখে তার খাতা বন্ধ করে দিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মারিয়া, সেই গল্পটা কি ছিল রে? মারিয়ার হাত কাঁপছিল। ও নিচু স্বরে শুধু বলল, যশুয়া, প্লিজ আমাকে আর এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করো না। আমি এই কথা আর মনে করতে চাই না। ও নিজের জায়গা ছেড়ে অন্য বেঞ্চে গিয়ে বসল। আমি আমার বন্ধু ঈশাইয়াকেও বারবার চাপ দিয়েছিলাম। ও শুধু একটা কথাই বলতো, এই মিস্ট্রি বা রহস্য আমি তোকে বলবো না। যখন আমাদের বয়স 55 বছর হবে, তখন হয়তো আমি তোকে বলতে পারি। আমি অবাক হয়ে বলেছিলাম, 55 বছর? এতদিন কেন অপেক্ষা করতে হবে? ঈশাইয়া গম্ভীর হয়ে বলেছিল, কারণ তখন হয়তো আমাদের হারাবার মতো আর কিছু থাকবে না। ওর এই একগুঁয়েমি আমাদের বন্ধুত্বের মাঝে এক বিশাল দেয়াল তুলে দিয়েছিল। আমি দিনের পর দিন, বছরের পর বছর এই অতৃপ্ত কৌতূহল নিয়ে বেঁচেছিলাম। ডার্কনেস বা অন্ধকারের সেই গল্পটি আমার মনের ভেতর এক গভীর ক্ষত তৈরি করেছিল। সেই দিনের পর থেকে আমাদের ফিল্ড ট্রিপের সেই 13 জন ছাত্রছাত্রীর জীবন পুরোপুরি পাল্টে গিয়েছিল। সবাই খুব চুপচাপ হয়ে গিয়েছিল। কেউ কেউ শহর ছেড়ে চলে গিয়েছিল। আর আমি সেই থেকে প্রতিটি রাতে দুঃস্বপ্ন দেখতাম। সেই ড্রাইভারের ফ্যাকাশে মুখ আর ঈশাইয়ার সেই ভয়ার্ত চাহনি আমার পিছু ছাড়ত না। কেন আমি সেই গল্পটি শুনলাম না? কেন আমার হেডফোনস আমাকে সেই সত্য থেকে দূরে রাখল? এই প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই রহস্যময় গল্পের ছায়া আমার জীবনের ওপর এমনভাবে চেপে বসেছিল যে আমি আর কাউকেই
পুরোপুরি বিশ্বাস করতে পারতাম না সময় বয়ে গেল। সেই 12 বছরের কিশোর আজ একজন বয়স্ক মানুষে পরিণত হয়েছে। আমি আমার ক্যালেন্ডারে একটি নোট লিখে রেখেছিলাম, ইশাইয়ার 55তম জন্মদিন। আমি জানতাম না সেই দিন সে আমাকে সত্যটা বলবে কিনা, কিন্তু আমার ভেতরকার সেই 12 বছরের ছেলেটা এখনো সেই বাছের ভেতর বসে আছে, উত্তর পাওয়ার আশায়। আমার জীবনে অনেক ওঠাপড়া এসেছে, বিয়ে হয়েছে, বিচ্ছেদ হয়েছে, কিন্তু সেই একটি দিনের স্মৃতি এখনো আমার চোখের সামনে ধোঁয়াশার মতো ভেসে ওঠে। ডার্কনেস, সেই অন্ধকারের গল্পটি যেন এক জীবন্ত অভিশাপ হয়ে আমার পিছু ধাওয়া করছে। আমি জানতাম না সেই সত্যটি জানার পর আমার জীবন আর মাত্র কয়েক দিনের জন্য অবশিষ্ট থাকবে, কিন্তু সেই চরম সত্য শোনার জন্য আমি তখনও মরিয়া ছিলাম। গল্পের সেই প্রথম অধ্যায়টি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই আমার জীবনের আসল বিভীষিকা শুরু হতে যাচ্ছে। সেই দুর্ঘটনার পর থেকে দীর্ঘ 43টি বছর কেটে গিয়েছে। সময় যেন এক প্রকাণ্ড পাথরের মতো আমার বুকের ওপর চেপে বসেছিল। আমি বড় হয়েছি, পড়াশোনা শেষ করেছি এবং পেশা হিসেবে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ শুরু করেছি। মাঝে মাঝে ফ্রিল্যান্স রাইটার হিসেবেও কিছু লেখালেখি করি, কিন্তু আমার অবচেতন মনের কোনো এক অন্ধকার কোণ সেই 12 বছর বয়সের সেই অভিশপ্ত বাসটির ভেতরেই আটকে ছিল। আমি যতই ভুলে থাকতে চেয়েছি, ততই সেই ফ্যাকাশে ড্রাইভারের মুখ আর নিস্তব্ধ বাসটির স্মৃতি আমাকে তাড়া করে ফিরেছে। আমার বাকি জীবনটা ছিল এক অদ্ভুত অপূর্ণতায় ভরা। আমি বিয়ে করেছিলাম, কিন্তু সেই সম্পর্কও টেকেনি। আমার প্রাক্তন স্ত্রী প্রায়ই বলতো, যশুয়া, তোমার শরীরের পাশে শুয়ে থাকলেও আমার মনে হয় তোমার মন অন্য কোথাও পড়ে আছে। কোনো এক ডার্কনেস বা অন্ধকারের গভীরে তুমি হারিয়ে গেছ। সেদিন ছিল মঙ্গলবার। আমার গুগল ক্যালেন্ডার থেকে হঠাৎ একটি নোটিফিকেশন বেজে উঠল। আমার মনে পড়ে গেল, আজ থেকে কয়েক দশক আগে আমি নিজেই এই রিমাইন্ডারটি সেট করে রেখেছিলাম। সেখানে লেখা ছিল ইশাইয়ার জন্মদিন, বয়স 55। আমার মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা, যখন ইশাইয়া বলেছিল যে সে 55 বছর বয়সে আমাকে সেই বাছের গল্পটি বলবে। আমার হাতের তালু ঘামতে শুরু করল। এক অদ্ভুত উত্তেজনা আর ভয় আমাকে গ্রাস করল। এত বছর ধরে আমি যে উত্তরের অপেক্ষায় বেঁচে আছি, আজ কি সেই দিন? আমি ইশাইয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। আমাদের হাই স্কুল রিইউনিয়নের পর আর কোনোদিন দেখা হয়নি। অনেক কষ্টে ওর ফোন নম্বর জোগাড় করে ওকে কফি শপে দেখা করার জন্য অনুরোধ করলাম। যখন আমি সেই পুরনো কফি শপে পৌঁছালাম, তখন বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। কফি শপের ভেতরের পরিবেশটা ছিল বেশ শান্ত। আমি জানালার ধারের একটি টেবিলে বসে ইশাইয়ার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক 10 মিনিট পর কফি শপের দরজার ঘণ্টিটা বেজে উঠল। একজন বয়স্ক লোক ভেতরে ঢুকল। তাকে দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এ কি সেই ইশাইয়া, আমার ছোটবেলার সেই চঞ্চলার বলিষ্ঠ বন্ধু? ওর চেহারাটা পুরো পাল্টে গিয়েছিল। ওর চোখের সাদা অংশগুলো হলদে হয়ে গিয়েছিল, যা দেখে মনে হচ্ছিল ভেতর থেকে কেউ যেন ওর প্রাণশক্তি শুষে নিচ্ছে। ওর ত্বক ছিল ফ্যাকাশে আর কুচকানো। ও অনেক দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে গিয়েছে বলে মনে হচ্ছিল। ইশাইয়া আমার সামনে এসে বসল। ওর হাত দুটো কাঁপছিল। ও মৃদু হাসার চেষ্টা করল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। ও আমাকে দেখল আর বলল, যশুয়া, তুই এখনো আগের মতোই আছিস। তোর বয়স যেন থমকে গিয়েছে, কিন্তু আমি এখন মৃত্যুর খুব কাছাকাছি। ও জানালো যে ওর প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছে। ডাক্তাররা বলে দিয়েছেন যে ওর হাতে আর মাত্র কয়েক মাস সময় আছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি কি সত্যি এই মুহূর্তে ওকে সেই পুরনো গল্পের কথা জিজ্ঞেস করতে পারি? আমার খুব খারাপ লাগছিল ওর এই অবস্থা দেখে। আমরা আমাদের জীবনের নানা গল্প করলাম। ওর নাতি নাতনিদের কথা বলল, ওর সেই নন প্রফিট বা অলাভজনক সংস্থার কথা বলল,
যেটা ও শিশুদের ভবিষ্যতের জন্য গড়ে তুলেছে। কিন্তু বাতাসের মধ্যে সেই পুরনো রহস্যের গন্ধ আমি পাচ্ছিলাম। ঈশাইয়া কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে গেল। ও একদৃষ্টে আমার চোখের দিকে তাকাল। ওর সেই চোখের মণি দুটো যেন আমায় কিছু বলতে চাইছিল। ও খুব ধীর আর গম্ভীর গলায় বলল, যশুয়া, তুই জানিস আমি কেন আজ এখানে এসেছি? তুই এখনো সেই গল্পটা জানতে চাস, তাই না? আমি মাথা নিচু করলাম। আমি বললাম, ঈশাইয়া, এই প্রশ্নটা আমাকে প্রতিদিন তিলে তিলে মেরে ফেলছে। আমাকে বল, সেদিন সেই ড্রাইভার ঠিক কি বলেছিল? কেন মারিয়া জ্ঞান হারিয়েছিল? কেন শিনজি আজও কোমায় পড়ে আছে? ঈশাইয়া ওর কফির কাপটি টেবিলে নামিয়ে রাখল। ওর আঙুলগুলো কাপের ওপর দিয়ে থরথর করে কাঁপছিল। ও খুব শান্তভাবে বলল, যশুয়া, তুই আমার খুব ভালো বন্ধু, আর সেই ভালোবাসার জায়গা থেকেই আমি তোকে সাবধান করছি। তুই যে সত্যটা খুঁজছিস সেটা কোনো সাধারণ গল্প নয়। ওটা একটা ভাইরাস, একটা অভিশাপ। যারা সেটা শুনেছিল তারা সবাই আজ ধ্বংস হয়ে গিয়েছে। মারিয়ার দিকে তাকা, ও আর আগের মতো হাসতে পারে না। দেবনের কথা জানিস? ওর সৎ বাবা ওকে ছুরিকাঘাত করেছিল, ঠিক যেমনটা ড্রাইভার সেদিন গল্পে বলেছিল। মিৎসুকোর কথা মনে আছে? ওর বিয়ের দিন কেক মাখানোর সময় এক অদ্ভুত দুর্ঘটনায় ওর চোখে ডাওয়েল ঢুকেও মারা গিয়েছে। সেই গল্পটা কোনো কাল্পনিক কাহিনী ছিল না, যশুয়া। ওটা ছিল আমাদের ভবিষ্যতের এক একটি পাতা। ঈশাইয়া আমার খুব কাছে এগিয়ে আসলো। ওর গায়ের থেকে ওষুধের এক কড়া গন্ধ আসছিল। ও ফিস ফিস করে বলল, বিশ্বাস কর যশুয়া, তুই সেই দিন হেডফোনস পরে থাকাতে বেঁচে গিয়েছিস। সেই ড্রাইভার আসলে কোনো মানুষ ছিল না, সে ছিল ডার্কনেস বা অন্ধকারের দূত। সে আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় আর ধরন বলে দিয়েছিল। ঈশাইয়া আরও বলল, আমি এই 55 বছর প্রতিটি দিন আতঙ্কে কাটিয়েছি। প্রতিটা মুহূর্ত আমি ভেবেছি আজই হয়তো আমার শেষ দিন। আমি চাই না তুই সেই যন্ত্রণার মধ্য দিয়ে যাস। তুই এখনো মুক্ত আছিস। তোর জীবনে এখনো সাইলেন্স বা নীরবতার এক শান্তি আছে। ওটা হারাস না বন্ধু, ওটা হারাস না। আমি বুঝতে পারছিলাম না আমি কি বলবো। আমার মনে হচ্ছিল ঈশাইয়া হয়তো ক্যান্সারের প্রভাবে আবল তাবল বকছে, কিন্তু ওর চোখের সেই গভীর আতঙ্ক মিথ্যা হতে পারে না। ও যখন দেবন আর মিৎসুকোর কথা বলল, তখন আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। কারণ আমি জানতাম সেই খবরগুলো সত্যি। আমাদের সেই বাছের সহপাঠীরা একে একে সবাই রহস্যজনকভাবে মারা গিয়েছে অথবা পঙ্গু হয়ে গিয়েছে। ঈশাইয়া খুব কষ্ট করে তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ও বলল, যশুয়া, এটাই হয়তো আমাদের শেষ দেখা। আমি চাই তুই শান্তিতে থাকো। এই মিস্ট্রি বা রহস্যটা রহস্যই থাকতে দে। তুই যদি জানতে পারিস তোর শেষ দিন কবে, তবে তুই আর এক মুহূর্ত বাঁচতে পারবি না। ঈশাইয়া কফি শপ থেকে বেরিয়ে গেল। আমি জানালার পাশে বসে ওর চলে যাওয়া দেখছিলাম। ও খুব ধীর পায়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আমি একা বসে রইলাম, আমার সেই ঠান্ডা হয়ে যাওয়া কফি আর এক পাহাড় সমান কৌতূহল নিয়ে। আমার ভেতরটা ফেটে যাচ্ছিল। কেন ঈশাইয়া আমাকে বলল না? ও কেন আমাকে বাঁচাতে চাইছে? আমি কি এতটাই দুর্বল? আমি ঠিক করলাম আমি হার মানব না। যদি ঈশাইয়া না বলে, তবে আমি মারিয়ার খোঁজ করব। আমি সেই দিনের অন্য ছাত্রছাত্রীদের খুঁজে বের করব। ডার্কনেস, সেই অন্ধকারের উৎস আমাকে জানতেই হবে। পরের কয়েক সপ্তাহ আমি পাগলের মতো পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করলাম। আমি জানতে পারলাম যে আমাদের সেই ফিল্ড ট্রিপের বাসের ড্রাইভারের কোনো রেকর্ড কোনো ট্রান্সপোর্ট অফিসে নেই। সে যেন আকাশ থেকে পড়েছিল। স্কুলের নথিপত্রেও তার কোনো নাম বা ঠিকানা পাওয়া গেল না, যেন সে কোনো অস্তিত্বহীন মানুষ। আমার ভয় আরও বেড়ে গেল। ঈশাইয়া ঠিকই বলেছিল, সেই লোকটা সাধারণ কেউ ছিল না। আমি 17 জন ছাত্রছাত্রীর একটি তালিকা তৈরি করলাম যারা সেই বাসে ছিল। আমি দেখলাম তাদের মধ্যে 9 জন ইতিমধ্যেই মারা গিয়েছে, আর বাকি যারা বেঁচে আছে তারা সবাই মানসিক হাসপাতালে অথবা নির্জন কোনো জায়গায় লোকচক্ষুর আড়ালে বাস করছে।
আমার ইলেকট্রিশিয়ান হওয়ার সুবাদে আমি অনেক জায়গায় যাওয়ার সুযোগ পেতাম। আমি একদিন আমাদের সেই পুরনো শহরের একটি বারে বসেছিলাম। আমি তখন খুব ক্লান্ত আর হতাশ। আমার মনে হচ্ছিল আমি বোধহয় কোনোদিনও জানতে পারব না সেই বাছের রহস্য। ঠিক সেই সময় আমার পাশের টেবিলের কথোপকথন আমার কানে আসলো। একজন মহিলা তার বন্ধুদের সাথে কথা বলছিল। তার গলার স্বর আমার খুব চেনা মনে হলো। সে বলছিল সেই ছোটবেলার বাস জার্নির কথা। সে বলছিল সেই অদ্ভুত ড্রাইভারের কথা যে সবাইকে ভয়ঙ্কর গল্প শোনাতে চেয়েছিল। আমার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমি খুব সন্তর্পণে ঘাড় ঘুরিয়ে সেই মহিলার দিকে তাকালাম। আবছা অন্ধকারেও আমি তাকে চিনতে পারলাম। এ তো মারিয়া। সেই ছোট্ট মারিয়া আজ এক মধ্যবয়স্কা নারীতে পরিণত হয়েছে। ওর বাদামি কোকড়া চুলগুলো আর কথা বলার সময় ঠোঁটের সেই ভঙ্গি একদম আগের মতো আছে। মারিয়া ওর বন্ধুদের বলছিল, তোমরা কি জানো, সেই ড্রাইভার যা যা বলেছিল তার সব কোটি সত্যি হয়েছে। শিনজি সেই দিন থেকেই কোমায় আছে। ইশাইয়া ৫৫ বছর বয়সে ক্যান্সারে মারা গেল। আমি অবাক হয়ে শুনছিলাম। ইশাইয়া মারা গিয়েছে? মাত্র কয়েকদিন আগে তো ওর সাথে আমার দেখা হলো। ওর ভবিষ্যদ্বাণী কি তবে ফলে গেল? মারিয়া তখন খুব নিচু স্বরে কথা বলছিল। ও বলছিল, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেই ছেলেটা যশুয়া। ও সেই দিন হেডফোনস পরে গান শুনছিল। ও ড্রাইভারের কোনো কথা শুনতে পায়নি। ড্রাইভার ওর জন্য একটি বিশেষ কথা জমিয়ে রেখেছিল। ড্রাইভার বলেছিল যশুয়া মারা যাবে এই গল্পটি শোনার ৩ দিন পর। মারিয়ার এই কথাটি শোনার সাথে সাথে আমার শরীর হিম হয়ে গেল। ডার্কনেস, অর্থাৎ এক পরম অন্ধকার যেন আমার চারপাশ থেকে ঘিরে ধরল। আমার কানে তখন ডাঁডা শব্দ হচ্ছিল। আমি কি তবে আজ সেই গল্পটি শুনতে যাচ্ছি? আমি কি আমার নিজের মৃত্যুর পরোয়ানা শুনতে যাচ্ছি? মারিয়া হাসতে হাসতে বলল, আমরা সবাই এই কয়েক বছর যশুয়াকে নিয়ে কত মজা করেছি। ও যখন আমাদের কাছে গল্পের কথা জানতে চাইত, আমরা কেউ বলতাম না, কারণ আমরা জানতাম ও যদি জেনে যায় তবে ওর আয়ু শেষ হয়ে যাবে। আমরা ওকে ভালোবেসেই এই সাইলেন্স বা নীরবতা পালন করেছিলাম। কিন্তু আজ এত বছর পর সেই কথা আর কে মনে রাখে? মারিয়া তখন তার বন্ধুদের সেই ড্রাইভারের বলা সেই মূল গল্পটি বলা শুরু করল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার পালানোর কোনো পথ ছিল না। আমার কৌতূহল আজ আমার জন্য জমদূত হয়ে দাঁড়িয়েছে। মারিয়ার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আমার কানের পর্দায় গিয়ে আছড়ে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম ইশায়া কেন আমাকে বারণ করেছিল। ও আমাকে মরতে দিতে চায়নি। কিন্তু আজ এইবারে এই জনাকীর্ণ জায়গায় আমি আমার শেষ গন্তব্যের কথা শুনতে পাচ্ছি। আমার চারপাশের শব্দগুলো যেন ঝাপসা হয়ে আসলো। শুধু মারিয়ার কণ্ঠস্বর আমার কানে প্রতিধ্বনিত হতে লাগল। ডার্কনেস, সাইলেন্স আর সেই অভিশপ্ত বাছের ড্রাইভারের হাসি, সবকিছু একাকার হয়ে গেল। আমার হাতে আর মাত্র ৩ দিন সময় আছে, নাকি এই মুহূর্ত থেকেই আমার সময় গোনা শুরু হয়ে গিয়েছে? গল্পের সেই চূড়ান্ত বিভীষিকা আজ উন্মোচিত হতে যাচ্ছে। সেই জনাকীর্ণ বারের ভেতরটা হঠাৎ করেই আমার কাছে একদম সাইলেন্স, অর্থাৎ নিস্তব্ধ হয়ে গেল। চারপাশের মানুষের কোলাহল, গ্লাসের টুংটাং শব্দ আর ধোঁয়াটে অন্ধকার সবই যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। আমি দেয়ালের পাশে দাঁড়িয়ে কাঁপছিলাম। মারিয়ার গলার স্বর আমার কানের ভেতর সীসার মতো ভারী হয়ে ঢুকছিল। ৪৩ বছর ধরে যে রহস্যের পিছু আমি ছুটেছি, আজ তা আমার সামনে এক নগ্ন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। মারিয়া ওর বন্ধুদের দিকে ঝুঁকে বসল। ওর চোখের মণি দুটো যেন ডার্কনেস বা অন্ধকারের গভীরে হারিয়ে গিয়েছিল। ও বলতে শুরু করল সেই অভিশপ্ত বাস ড্রাইভারের বলা সেই গল্পটি, যা শোনার পর আমাদের শৈশব চিরকালের জন্য ফিকে হয়ে গিয়েছিল। মারিয়া বলতে লাগল, সেই ড্রাইভার আমাদের বলেছিল এক জনহীন রাস্তার কথা, এমন এক রাস্তা যা কোনো মানচিত্রে নেই। ড্রাইভার বলল, শোনো বাচ্চারা,
এই বাসটি যে রাস্তা দিয়ে যাচ্ছে, এটি কোনো সাধারণ পথ নয়। এটি হলো সেই সীমানা যেখানে জীবন আর মৃত্যু একে অপরের হাত ধরে হাঁটে। ড্রাইভার আমাদের বলেছিল এক অদৃশ্য যাত্রীর কথা, যে বাসটির একদম পেছনের সিটে অদৃশ্য হয়ে বসে আছে। আমরা যখন ভয়ে পেছনের দিকে তাকালাম, তখন আমরা কিছুই দেখতে পাইনি, কিন্তু ড্রাইভার হেসো বলেছিল, সে এখন তোমাদের দেখবে না, সে তোমাদের দেখবে যখন এই গল্পটি শেষ হবে। ড্রাইভারের সেই গল্পটি ছিল এক অভিশপ্ত পরিবারের কাহিনী। এক পরিবার যারা কোনো এক তান্ত্রিক আচারের মাধ্যমে অমর হতে চেয়েছিল, কিন্তু বিনিময়ে তারা পেয়েছিল এক ভয়াবহ অভিশাপ। তারা মরতে পারত না, কিন্তু তাদের শরীর পচে গলে যাচ্ছিল। ড্রাইভার আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে বলতে শুরু করল, আমাদের মধ্যে কে কিভাবে মারা যাবে। মারিয়া যখন এই কথাটি বলল, তখন ওর গলার স্বর কেঁপে উঠল। ও বলল, ড্রাইভার দেভনকে দেখে বলেছিল, তোর রক্ত ঝরবে তোর নিজের ঘরেই, তোর প্রিয় মানুষটির হাতে। আর ঠিক তাই হয়েছিল। দেভনের সৎ বাবা তাকে ছুরিকাঘাত করেছিল। ড্রাইভার মিৎসুকোকে দেখে বলেছিল, তোর আনন্দের দিনটিই হবে তোর শেষ দিন। আর মিৎসুকো তার বিয়ের দিনেই মারা গেল। আমি দেয়াল আঁকড়ে ধরলাম, আমার কপালে ঠান্ডা ঘাম জমতে শুরু করল। মারিয়া এবার সেই ভয়ঙ্কর সত্যটি উচ্চারণ করল। ও বলল, সেই বাসে জোশুয়া নামের একটি ছেলে ছিল, যে কানে হেডফোনস দিয়ে গান শুনছিল। ড্রাইভার গল্পটি শেষ করার আগে এক মুহূর্তের জন্য থেমেছিল। সে জোশুয়ার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিয়েছিল। সেই হাসিটি ছিল পৈশাচিক। ড্রাইভার আমাদের সবার দিকে তাকিয়ে বলেছিল, জোশুয়া আজ বেঁচে গেল, কিন্তু মনে রেখো, যেদিন জোশুয়া এই গল্পের শেষ অংশটি শুনবে, সেদিন থেকে তার কাছে মাত্র 3 দিন সময় থাকবে। 3 দিন পর ঠিক মাঝরাতে সেই অদৃশ্য যাত্রী জোশুয়ার সামনে এসে দাঁড়াবে। তার আত্মা শুষে নেবে, আর তার শরীরটি এক জীবন্ত লাশে পরিণত হবে। মারিয়া এই কথাটি বলার পর এক দীর্ঘশ্বাস ফেলল। ওর বন্ধুরা তখন আতঙ্কে জমে গিয়েছিল। মারিয়া হাসো হাসো গলায় বলল, আমরা সবাই এই কয়েক বছর জোশুয়াকে নিয়ে কত মজা করেছি। ও যখন আমাদের কাছে গল্পের কথা জানতে চাইত, আমরা কেউ বলতাম না, কারণ আমরা জানতাম ও যদি জেনে যায় তবে ওর আয়ু শেষ হয়ে যাবে। আমরা ওকে ভালোবেসেই এই সাইলেন্স বা নীরবতা পালন করেছিলাম। কিন্তু আজ এত বছর পর সেই কথা আর কে মনে রাখে? মারিয়ার এই কথাগুলো আমার কানে বিষের মতো লাগছিল। আমি বুঝতে পারলাম আমার জীবনের প্রতিটা মুহূর্ত এক ভয়াবহ ট্র্যাজেডির দিকে এগিয়ে চলেছে। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি বারের দরজা ঠেলে ঝড়ের বেগে বাইরে বেরিয়ে আসলাম। বাইরের রাতের আকাশটা আজ অনেক বেশি ডার্কনেস বা অন্ধকারে ঢাকা ছিল। আমার মনে হচ্ছিল চারপাশের প্রতিটি ছায়া আমাকে বিদ্রূপ করছে। আমি আমার গাড়ির কাছে দৌড়ো গেলাম। চাবি দিয়ে দরজা খোলার সময় আমার হাত এতটাই কাঁপছিল যে চাবিটি নিচে পড়ে গেল। আমি আর্তনাদ করে উঠলাম, এই কি তবে আমার শেষ সময়? আর মাত্র 3 দিন। আমি যখন বাড়িতে পৌঁছালাম, তখন ঘড়িতে রাত 12টা বেজেছে, অর্থাৎ প্রথম দিনের শুরু। আমার ঘরটা আজ কেন জানি খুব অচেনা মনে হচ্ছিল। আসবাবপত্রগুলোর ছায়া দেয়ালে পড়ে এক একটি দানবের মতো দেখাচ্ছিল। আমি ঘরের সবকটি আলো জ্বালিয়ে দিলাম, কিন্তু সেই আলো যেন আমার মনের ডার্কনেস বা অন্ধকার দূর করতে পারছিল না। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু চোখে কোনো ঘুম ছিল না। আমার কানে বারবার ড্রাইভারের সেই পৈশাচিক হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ করেই আমি ড্রয়িং রুম থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম, ঝিরঝিরে বৃষ্টির মতো একটা শব্দ। আমার বাড়িতে তো আমি একাই থাকি, তবে এই শব্দ কিসের? আমি খুব সাবধানে বিছানা থেকে নামলাম। আমার পা দুটো যেন অবশ হয়ে আসছিল। আমি ড্রয়িং রুমের দিকে এগোতে থাকলাম। প্রতিটি পদক্ষেপ যেন একটি পাহাড় সমান ভারী মনে হচ্ছিল। আমি ড্রয়িং রুমে গিয়ে দেখলাম আমার সেই পুরনো শনি
ওয়াকম্যানটি মেঝেতে পড়ে আছে, যে ওয়াকম্যানটি আমি বহু বছর আগে এক আলমারির কোণায় ফেলে রেখেছিলাম। ওয়াকম্যানটির চাকাগুলো ঘুরছিল। ভেতর থেকে সেই পুরনো পপ গানের সুর নয়, বরং এক ভয়ঙ্কর কান্নার শব্দ ভেসে আসছিল, যেন অনেকগুলো শিশু একসাথে আর্তনাদ করছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। আমি দৌড়ো গিয়ে ওয়াকম্যানটি তুলে নিয়ে আছাড় মারলাম মেঝেতে, কিন্তু শব্দ থামল না। সেই কান্নার শব্দ এবার আমার ঘরের প্রতিটি দেয়াল থেকে আসতে শুরু করল। আমি কানে হাত দিয়ে মেঝেতে বসে পড়লাম। সাইলেন্স বা নীরবতা যেন চিরকালের জন্য আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল, আমি দেখলাম আমার সারা শরীরে নীল নীল দাগ পড়ে গিয়েছে, যেন কেউ আমাকে খুব শক্ত করে চেপে ধরেছিল। আয়নায় নিজের মুখ দেখে আমি শিউরে উঠলাম। আমার চোখের নিচে গভীর কালো গর্ত তৈরি হয়েছে। আমার হাতে মাত্র আর 2 দিন সময় আছে। আমি পাগলের মতো ইশাইয়ার সেই কথাগুলো মনে করার চেষ্টা করলাম। ও আমায় বারণ করেছিল, ও আমায় রক্ষা করতে চেয়েছিল। আমার সেই মরণঘাতী কৌতূহল আজ আমাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসেছে। আমি বাড়ির বাইরে বের হতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল রাস্তার প্রতিটি মানুষ আমাকে দেখে হাসছে। সবাই যেন জানে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমি মারিয়ার সেই কথাটি ভুলতে পারছিলাম না। সেই অদৃশ্য যাত্রী জোশুয়ার সামনে এসে দাঁড়াবে। আমি আমার ঘরের প্রতিটি কোণ চেক করতে শুরু করলাম। প্রতিটি আলমারির ভেতরে, খাটের নিচে, পর্দার আড়ালে, সব জায়গায় আমি সেই ডার্কনেস বা অন্ধকারকে খুঁজছিলাম। দুপুর নাগাদ আমার ফোনের স্ক্রিনটা হঠাৎ করে জ্বলে উঠল। কোনো নম্বর নেই, শুধু একটি মেসেজ ভেসে আসলো, তোমার সময় কমে আসছে। আমি ফোনটি ছুঁড়ে ফেলে দিলাম। আমার মনে হলো ঘরটি ধীরে ধীরে ছোট হয়ে আসছে। দেয়ালগুলো যেন আমার দিকে এগিয়ে আসছে। বাতাসের অক্সিজেন যেন ফুরিয়ে যাচ্ছিল। আমি জানালার পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালাম। আমি দেখলাম রাস্তার ওপারে একটি হলদে রঙের পুরনো বাস দাঁড়িয়ে আছে। সেই বাসটির জানালার কাঁচগুলো ভাঙা, আর বডিটা মরিচা ধরা। ড্রাইভারের আসনে কেউ বসে নেই, কিন্তু আমি নিশ্চিত যে সেই অদৃশ্য যাত্রীটি ওখানেই আমার জন্য অপেক্ষা করছে। আমার মনে হলো আমি হার মেনে নিচ্ছি। এই নিয়তি থেকে পালানোর কোনো পথ নেই। সেই 23 বছর আগে শুরু হওয়া গল্পটি আজ তার উপসংহার খুঁজছে। আমি আমার ডায়েরিটি বের করলাম। আমি চাই মানুষ জানুক সেই বাছের ঠিক কি ঘটেছিল। আমি চাই সবাই জানুক যে কৌতূহল মাঝে মাঝে মানুষের জীবন কেড়ে নিতে পারে। আমি লিখতে শুরু করলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু আমাকে লিখতে হবে। আমার হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। ডার্কনেস বা অন্ধকার এখন আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আমি শুনতে পাচ্ছি এক ধীর পদশব্দ। কেউ একজন আমার ঘরের দিকে এগিয়ে আসছে। সেই পদশব্দটি খুব পরিচিত, অনেকটা সেই বাস ড্রাইভারের ভারী জুতো ঘষটানোর মতো শব্দ। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার শেষ নিঃশ্বাস যেন আমার গলা আটকে দিচ্ছিল। সাইলেন্স বা নীরবতা এখন আবার ফিরে এসেছে, কিন্তু এটি কোনো শান্তির নীরবতা নয়। এটি হলো মৃত্যুর আগের সেই ভয়ঙ্কর সাইলেন্স। আমি অনুভব করতে পারছি আমার ঘরের দরজাটা খুব ধীর খুলে গেল। এক হিমেল বাতাস আমার সারা শরীর অবশ করে দিল। আমি জানি সে এসে গিয়েছে। সেই অদৃশ্য যাত্রী আজ তার পাওনা বুঝে নিতে এসেছে। আজ তৃতীয় দিন, রাত 11:57। আমার ঘরের ভেতরে এখন এক জমাট বাঁধা সাইলেন্স, অর্থাৎ নিস্তব্ধতা বিরাজ করছে। এই সাইলেন্স এতটাই ভারী যে আমার নিজের নিঃশ্বাসের শব্দ বজ্রপাতের মতো শোনাচ্ছে। আমি আমার পড়ার টেবিলের ওপর রাখা সেই ডায়েরিটি শেষ করার চেষ্টা করছি। আমার আঙুলগুলো আজ আর আমার কথা শুনছে না। সেগুলো বরফের মতো ঠান্ডা আর নীল হয়ে গিয়েছে। জানালার বাইরে সেই ডার্কনেস বা অন্ধকার আজ যেন এক জীবন্ত প্রাণীর মতো ফুসফুস দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। আমি জানি সেই অদৃশ্য যাত্রীটি এখন আমার দরজার একদম ওপাশে দাঁড়িয়ে আছে। সে অপেক্ষা করছে ঘড়ি কাঁটা 12টা ছোঁয়ার জন্য। আমি জানালার পর্দাটা
একটু সরিয়ে বাইরের দিকে তাকালাম। সেই পুরনো হলদে বাসটি এখনো রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে। তার হেডলাইট দুটো জ্বলছে, কিন্তু সেই আলো থেকে কোনো উজ্জ্বলতা বের হচ্ছে না। ওটা যেন এক মরা মানুষের চোখের মতো ফ্যাকাশে হলুদ হয়ে আছে। আমি দেখলাম বাসটির ভেতর থেকে ছোট ছোট ছায়া জানালার কাছে হাত রাখছে। ওগুলো কি আমার সেই পুরনো সহপাঠীরা? মারিয়া, ইশাইয়া, মিৎসুকো? তারা কি সবাই ওই অভিশপ্ত বাসটির চিরস্থায়ী যাত্রী হয়ে গিয়েছে? ইশাইয়া কেন আমাকে বাঁচাতে চেয়েছিল তা এখন আমি হাড়ো হাড়ো টের পাচ্ছি। সে জানত যে এই ডার্কনেস বা অন্ধকারের কোনো শেষ নেই। একবার কেউ এর ভেতরে ঢুকে পড়লে তার মুক্তি আর কোনো কালেই মেলে না। রাত 11:59। আমার ঘরের কোণা থেকে এক অদ্ভুত পচা গন্ধ আসতে শুরু করল। এই গন্ধটা অনেকটা পুরনো বাজ বা ইঞ্জিনের পোড়া তেলের সাথে পচা মাংসের মিশ্রণের মতো। আমি মাথা ঘুরিয়ে সেই কোণাটির দিকে তাকালাম। সেখানে এক ঘন ছায়া ঘনীভূত হচ্ছে। সেই ছায়াটি ধীরে ধীরে এক মানুষের অবয়ব ধারণ করছে। তার কোনো মুখ নেই, কোনো চোখ নেই। সে শুধু এক দীর্ঘ কালো অবয়ব। আমি বুঝতে পারলাম এটাই সেই প্যাসেঞ্জার বা যাত্রী যার কথা ড্রাইভার সেই দিন গল্পে বলেছিল। সে তার দীর্ঘ হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর সরু। ঠিক সেই মুহূর্তে ঘড়ির কাঁটা 12টা ছুঁল। এক বিকট শব্দে আমার ঘরের জানালার কাঁচগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বাইরের সেই ঠান্ডা হাওয়া ঝড়ের বেগে ঘরের ভেতরে শুরু করল। আমি দেখলাম আমার চোখের সামনে দেয়ালগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। আমার ঘরটা ধীরে ধীরে সেই পুরনো হলদে বাসটির ভেতরে রূপান্তরিত হচ্ছে। আমি এখন আর আমার বিছানায় নেই। আমি বসে আছি সেই অভিশপ্ত বাসটির একদম পেছনের সিটে, আমার কানে হেডফোনস লাগানো। কিন্তু সেখান থেকে কোনো মিউজিক বা গান বাজছে না। তার বদলে শোনা যাচ্ছে সেই ফ্যাকাশে ড্রাইভারের অট্টহাসি। ড্রাইভার তার আসন থেকে ঘুরে বসল। তার সেই ফ্যাকাশে মুখটা এখন পচে গলে যাচ্ছে। সে বলল, জশুয়া, তুমি অনেক দেরিতে আসলো। তোমার সিটটি অনেক দিন ধরে খালি ছিল। আমি দেখলাম বাজভর্তি আমার সেই সহপাঠীরা সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাদের সবার চোখ দিয়ে রক্ত ঝরছে, আর তারা সবাই একসুরে ফিস ফিস করে বলছে, জশুয়া কেন গল্পটি শুনল? জশুয়া কেন গল্পটি শুনল? মারিয়া সামনের একটি সিটে বসে ডুকরে ডুকরে কাঁদছিল। সে বলল, জশুয়া, আমি তোমাকে সাবধান করতে চেয়েছিলাম, কিন্তু ডার্কনেস বা অন্ধকার আমাকে বাধ্য করেছে তোমাকে এখানে টেনে আনতে। বাসটি চলতে শুরু করল। বাসটি এখন সেই কাউন্টি রোডের ওপর দিয়ে উঠছে। জানালার বাইরে কোনো আকাশ নেই, কোনো পৃথিবী নেই। আছে শুধু এক অনন্ত মহাশূন্যের সাইলেন্স। আমি অনুভব করতে পারলাম আমার শরীরটি ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। আমার হাত, আমার পা, আমার অস্তিত্ব যেন ধোঁয়ায় মিশে যাচ্ছে। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হলো না। আমার সেই প্যাসেঞ্জার বা অদৃশ্য এসে বসেছে। সে তার হাতটি আমার বুকের ওপর রাখল। এক তীব্র যন্ত্রণায় আমার বুকটা ফেটে যেতে চাইল। ড্রাইভার বাসটির হর্ন বাজালো। সেই হর্নের শব্দে আমার মনে হলো আমার শ্রবণশক্তি চিরকালের জন্য ফিনিশড বা শেষ হয়ে গিয়েছে। ড্রাইভার বলল, এই ট্রিপ বা ভ্রমণটির কোনো শেষ নেই। আমরা এখন এমন এক জায়গায় যাচ্ছি যেখানে সময় থমকে আছে। জশুয়া, তুমি এখন থেকে এই গল্পের অংশ। যারা এই গল্পটি পড়বে বা শুনবে তারা সবাই একে একে এই বাসে এসে উঠবে। আমি দেখলাম বাসটির দেয়ালে অনেকগুলো নাম লেখা আছে। সেখানে ইশাইয়ার নাম আছে, মারিয়ার নাম আছে, আর একদম শেষে খুব বড় বড় করে লেখা আছে জশুয়া। হঠাৎ করেই আমার মনে পড়ল সেই 12 বছর বয়সের কথা, সেই শনি ওয়াকম্যানের কথা। আমি পকেট থেকে সেই পুরনো ওয়াকম্যানটি বের করলাম। ওটা এখন মরিচা ধরা আর ভাঙা। আমি ওটার প্লে বাটন চাপলাম। অবাক হয়ে দেখলাম ওয়াকম্যানের ভেতর থেকে আমার নিজের ছোটবেলার গলার স্বর ভেসে আসলো। আমি বলছি, আমি কোনোদিনও এই গল্পটি শুনব না,
আমি বাঁচতে চাই, কিন্তু সেই ছোটবেলার যশুয়ার আকুতি এই বাসের ইঞ্জিনের শব্দের নিচে তলিয়ে গেল। ডার্কনেস বা অন্ধকারের সেই সমুদ্র আমাদের গ্রাস করে নিল। এখন আমি যেখানে আছি সেখানে কোনো আলো নেই। আমি জানি না কত বছর বা কত শতাব্দী ধরে আমি এই সিটে বসে আছি। আমি শুধু জানি আমার পরে অন্য কেউ এই গল্পটি শুনবে। হয়তো আপনি, যিনি এখন এই কাহিনীটি শুনছেন, আপনি কি শুনতে পাচ্ছেন বাইরের সেই বাসের হর্ন? আপনি কি দেখতে পাচ্ছেন আপনার ঘরের ডার্কনেস বা অন্ধকারের ভেতরে সেই অদৃশ্য যাত্রীটিকে? সাবধান, যশুয়া আপনার জন্য একটি সিট খালি করে রেখেছে। এই বাসটির নেক্সট স্টপ বা পরবর্তী গন্তব্য হল আপনার ঠিকানা। আমি যখন এই কথাগুলো বলছি তখন আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। সাইলেন্স বা সেই নীরবতা এখন আমার পরম বন্ধু। আমি আর ভয় পাচ্ছি না। আমি শুধু অপেক্ষা করছি নতুন কোনো যাত্রীর জন্য। ড্রাইভার আবার বলল, যশুয়া, এবার তুমি অন্য কাউকে বলো এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি। আমি আমার মুখ খুললাম। আমার মুখ থেকে মানুষের স্বর বের হলো না, বের হলো এক পৈশাচিক কান্নার শব্দ। সেই শব্দ আপনার কানে গিয়ে পৌঁছালো কি? যদি পৌঁছে থাকে তবে জেনে রাখুন আপনার সময় গোনা শুরু হয়ে গিয়েছে। 3 দিন, মাত্র 3 দিন আমি অন্ধকারের গভীরে হারিয়ে গেলাম। আমার ডায়েরিটি হয়তো কোনোদিন কেউ খুঁজে পাবে, হয়তো আপনিই সেই ব্যক্তি। কিন্তু পড়ার পর মনে রাখবেন, এই গল্পের কোনো ফিনিশড বা শেষ নেই। এটি এক চক্র যা চিরকাল চলতেই থাকবে। বাসটির চাকা ঘুরছে। আমাদের ডেস্টিনেশন বা গন্তব্য এখন আপনার দিকে। সাইলেন্স, ডার্কনেস, সাইলেন্স। আজকের ঘটনাটি রেডিট এর একজন ইউজার শেয়ার করেছেন। এরকম আরও ঘটনা শুনতে আমাদের ইমেইল করতে পারেন।